নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 3 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের 22টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। মে মাসে বিজেপি জিতলে 45 দিনেই সপ্তম পে কমিশন। মথুরাপুরে সরকারি কর্মীদের জন্য শাহী ধামাকা। ভাঙড়ে বড় জয় তৃণমূলের, চওড়া হাসি শওকতের। ভোট বয়কট করতেই হবে, রাহুলকে আবেদন মৌসুমের। প্রদেশ কংগ্রেসের অবস্থান কি? মন্তব্য এড়ালেন সভাপতি। খামেনেইয়ের গোটা পরিবার শেষ। মার্কিন ইসরায়েলি হানায় সর্বোচ্চ নেতার স্ত্রী নিহত, জানালো ইরান। নাম বাদ গেল বিজেপি করা মতুয়া নেত্রীর, পাশে থাকার আশ্বাস তৃণমূলের। এক গ্রামে 1000 ভোটারের মধ্যে বাদ প্রায় 400। ভোটের আগে চড়ছে ক্ষোভের পারদ। দেগঙ্গা থানার উল্টো দিকে বিরাট বিস্ফোরণ, আতঙ্কিত সকলে। আবার বিতর্কে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, ফের সাবির আলীর বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ অধ্যক্ষের। ভবানীপুরের প্রার্থী মমতা বললেন, একটাও ভোট হলেও জিতব। 26-এ বিজেপি 50-এর নিচে নামলে কেন্দ্রে কি হবে বলে দিলেন অভিষেক। ওকে জেলে পচিয়ে রাখবো, সন্দেশখালীতে সহচারণের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দুর। কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সিভিক ভলেন্টিয়ারে চলছে তদন্ত। নীল হলুদ গাড়ি, সঙ্গে আলাদা ম্যানেজার। তফসিলি ভোট নিয়ে নতুন মোড়কের প্রচারে তৃণমূল, কাজ বুঝিয়ে দিলেন অভিষেক। প্রতিবেশী দেশে ইরানে হামলার নিন্দা মোদির, ফোনে কথা বাহরিনের রাজা এবং সৌদির যুবরাজের সঙ্গে। ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় আটকে বহু ভারতীয়, কবে উদ্ধার? মুখ খুলল কেন্দ্র। ইরানের রণনীতিতে উদ্বিগ্ন ট্রাম্প, আমেরিকায় অস্ত্রের ভাড়ারে টান পড়লেই আসরে নামবে চীন। 23 লক্ষ নাম বাতিল, 61 লক্ষ ঝুলে, ভোটার তালিকায় নেই এই হেভিওয়েটদের নাম। দিলীপ ম্যাজিকে কি বাজিমাত? ঘরোয়া কোন্দল ভুলে পুরনো চাল ঘষেই 2026-এর ঘুঁটি সাজালো বিজেপি। খেলা তো জমেই গেল, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রতিবাদী সাংবাদিক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করলেন অনুব্রত। 9 কোটি ঋণে জর্জরিত রাজপাল যাদব, এটা শুধু টাকা নয়, ইগোর লড়াই। তিহার জেল থেকে ফিরে বিস্ফোরক অভিনেতা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। 2026-এর মে মাসে বাংলায় বিজেপি সরকার গড়লে মাত্র 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের রায়দিঘিতে পরিবর্তন সংকল্প সভা থেকে এই মেগা প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে উস্কে দিয়ে শাহ এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। সরকারি কর্মীদের জন্য শাহী প্রতিশ্রুতি। অমিত শাহ তার ভাষণে বলেন, গত 15 বছর ধরে তৃণমূল সরকার সরকারি কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকার 2016 সাল থেকে সপ্তম পে কমিশন কার্যকর করলেও বাংলায় তা লাগু হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএর বকেয়া মেটানো হচ্ছে না। তিনি সাফ ঘোষণা করেন, মে মাসে বাংলায় বিজেপি সরকার শপথ নেওয়ায় 1.5 মাসের মধ্যে সরকারি কর্মীদের হাত ধরে বর্ধিত বেতন এবং বকেয়া পৌঁছে দেওয়া হবে। কর্মসংস্থান এবং নিয়োগে মাস্টার স্ট্রোক কেবল পে কমিশন নয়, বেকার যুবক যুবতীদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও বাতিল হওয়া পদগুলি পুনর্বহাল করা কিংবা বিনা ঘুষে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে ভাইপো শাসন বলে কটাক্ষ করে তার দাবি, রাজ্যে উন্নয়নের বদলে স্বজন পোষণ চলছে। রাজনৈতিক সমীকরণে রাজনৈতিক মহলের মতে সরকারি কর্মীদের একটা বড় অংশ ডিএ এবং পে কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। নির্বাচনের আগে শাহের এই দিন 45 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় আদতে সেই ভোট ব্যাংকে বিজেপির পালে টানার কৌশল। 21-এ নির্বাচনের সময় সারা রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠেছে। সে সময় ভাঙড়ে তৃণমূলকে পর্যুদস্ত করেছে আইএসএফ, বিধায়ক হয়েছেন নওশাদ সিদ্দিকী। অথচ সেই এলাকাতেই এবার বিরাট ভাঙন। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান। নারায়ণপুর অঞ্চলে আইএসএফ নেতা হজরত মোল্লা তার অনুগামীদের নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ক্যানিং পর্বে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে ঘটকপুকুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব সম্পন্ন হয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। অবশেষে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হজরত মোল্লা। তিনি জানান, এলাকার উন্নয়ন, মানুষের স্বার্থে কাজ করতেই এই সিদ্ধান্ত। আগামী দিনে তৃণমূল কংগ্রেস হয়ে উঠবে শক্তিশালী সংগঠন। শওকত মোল্লা বলেন, বিগত 5 বছরে ভাঙড় কোনো উন্নয়ন নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে হজরত। এরপর সাংবাদিকরা প্রশ্ন করলে, চাপ দিয়ে কি তৃণমূলে যোগদান?
শওকত বলেন, তৃণমূলের এমন দিন আসেনি যে চাপ দিয়ে দলে যোগদান করাতে হবে। সবাই উন্নয়ন চায়। এই সঙ্গে আইএসএফ এর নেতা বলেন, আমাদের দলের হযরত মোল্লা বলে নারায়ণপুর অঞ্চলে যিনি দায়িত্ব ছিলেন, দীর্ঘদিন তিনি শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে গেছেন। মৌসুম বেনজির নূরের জেলা মালদহে নতুন প্রকাশিত ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 29,86,203। জেলায় অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছে 8,28,080 জন। এসআইআর প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে রাজ্যে সবথেকে বেশি সংখ্যক অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। কংগ্রেস নেত্রী মৌসুম বেনজির নূরের দাবি, এর ফলে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হওয়া কার্যত অসম্ভব। দুই জেলায় বিবেচনাধীন ভোটার যতদিন না ভোটার হিসাবে গণ্য হবে ততদিন ভোট না করায় পক্ষপাতী প্রাক্তন সাংসদ। তিনি জানান, প্রয়োজনে ভোট বয়কট করবে কংগ্রেস। এ ব্যাপারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আবেদন জানালে তিনি জানান, যদি সদ্য তৃণমূল থেকে ফের কংগ্রেসে ফিরে আসা মৌসুম বেনজিরের এই মন্তব্যের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। সোমবার দক্ষিণ মালদহ কেন্দ্রের একটি সাংবাদিক বৈঠক করেন মৌসুম। সেখানে তিনি বিবেচনাধীন ভোটার তালিকা ধরে তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে এতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। এই পরিস্থিতিতে যদি ভোট করতে হয়, আমি আমাদের লিডারশিপকে বলবো ভোট বয়কট করা উচিত, কারণ এতে অবাধ এবং সুষ্ঠু ভোট হবে না। তিনি জানান, বিষয়টি রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেকে জানাবেন। জেলায় অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন তালিকায় রয়েছে 8,28,080 জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 2,20,153 জন ভোটার, যার মধ্যে খসড়া তালিকাতেই বাদ গেছে 2,01,873 জন, অর্থাৎ নতুন করে বাদ গিয়েছে 18,280 জনের নাম। মালদহে শুনানির নোটিশ পেয়েছিলেন 10,03,000 মানুষের মধ্যে প্রায় 6,500 ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় বিবেচনাধীন 11,11,454 জন। রাজ্যে ভোটারদের নথি যাচাইয়ের কাজ করছে। নথি যাচাই সম্পন্ন হওয়ার পরে যোগ্য ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হবে। মৌসুমের বক্তব্য, বিবেচনাধীন ভোটারের নাম সঠিক তালিকায় যতক্ষণ না উঠবে ততক্ষণ কংগ্রেসের নির্বাচনী বয়কট করা প্রয়োজন। তার কথায়, এই প্রসেস বা প্রক্রিয়া যদি না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলায় শনিবার নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। প্রাণ গিয়েছিল তার মেয়ে, জামাই এবং নাতিরও। সোমবার খামেনির স্ত্রী মৃত্যু হয়েছে বলে জানান ইরানের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘেরজাতে গুরুতর জখম হয়েছিলেন। শনিবার 7 সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরানের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হানার মূল লক্ষ্য ছিল খামেনি। ঘটনার কয়েক ঘন্টা পর সরকারিভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে ট্রাম্প লেখেন, ইতিমধ্যে নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চেষ্টা করে উনি আমাদের গোয়েন্দাগিরির নজর এড়াতে পারেননি। অবশেষে রবিবার ইরানের তরফে স্বীকার করে দেওয়া হয় সর্বোচ্চ নেতাই নিহত হওয়ার কথা। খামেনির উপর এই হেন মামলাকে বড় মাপের অন্যায় হিসেবে ব্যাখ্যা করেছে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনির পর দেশের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এক্সপার্টের ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন, ইরানের শিক্ষা দপ্তরের প্রধান দায়িত্বও সামলেছেন। আপাতত 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের মাথায় থাকবেন তিনি। প্রশ্ন উঠছে, তেহরানের নিজেদের বাসভবনেই যে খামেনেই রয়েছেন, সেই খবর ইসরায়েল আমেরিকা যৌথ বাহিনীর কাছে পৌঁছালো কিভাবে? সেক্ষেত্রে সামনে আসছে দুটি তত্ত্ব। এই সূত্র মারফত জানা যাচ্ছে, এলাকায় খামেনেইয়ের বাসভবনটি অবস্থিত, সেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সিসি ক্যামেরাগুলিকে হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। অন্য সূত্রটি জানা যাচ্ছে, শনিবার সকালে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে যাবেন খামেনেই। তিনি পৌঁছে হামলা চালায় ইসরায়েল। সংসদ মমতা বালা ঠাকুর আগেই হুঁশিয়ারি দিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা যেভাবে মতুয়াদের অধিকাংশের নাম বাদ দেওয়া হয়েছে তাতে তিনি আন্দোলনে নামবেন। এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বিজেপির মতুয়া পঞ্চায়েত সদস্য কবিতা বাইনের নাম। পাশে থাকার বার্তা তৃণমূলের প্রধান সঞ্জিত সর্দারের। উত্তর 24 পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের শিয়ালদাহ গ্রামের পঞ্চায়েত সদস্যা কবিতা বাইন, মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বাইন বিজেপির পঞ্চায়েত সদস্যা। 28 ফেব্রুয়ারি প্রকাশিত এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেলে সেই কবিতা বাইনের বাগদা গ্রামের পঞ্চায়েতের তৃণমূল প্রধান কবিতা বাইনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার নামে বিজেপির এসআইআর নাম মারণ ফাঁদ বুমেরাং হয়ে গিয়েছে। নাম বাদ পড়েছে তাদের মতুয়া পঞ্চায়েত সদস্যের, দাবি করেছেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার। সঞ্জিত বলেন, আমরা দল না দেখেই কবিতার পাশে থাকবো, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কবিতার পাশে থাকবো। অন্যদিকে পঞ্চায়েত সদস্যরা সহ সকলে নিজের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কবিতার দাবি, তিনি সমস্ত বৈধ
কাগজপত্র দেখিয়েছেন। তার মা বাবার বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও তার ভোট কাটা গিয়েছে। এই ভোট কাটা যাওয়া করেছেন কবিতা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। মতুয়া নেত্রী বলেন, আমাদের বাদ দিয়ে বাকি সকলের নাম আছে। বিডিও বলেছিলেন যার যাবে, এখানে কেন কাটা গেল বুঝতে পারছি না। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে তা নিয়ে চাপানুত্তরের অন্ত নেই। এরই মধ্যে এক গ্রামের প্রায় 1000 ভোটারের মধ্যে বাদ গিয়েছে প্রায় 400 জনের নাম। তা নিয়ে রীতিমতো আতঙ্কের আবহ। ঘটনার নদীয়ার কল্যাণী চত্বর যাত্রা সিদ্ধি লাভ করে। এখানে 113 নম্বর বুথে মোট ভোটার ছিল 1113 জন। তালিকায় দেখা যায় 642 জনের নাম থাকলেও 371 জন এখনও ডিলিটেড লেখা। তা নিয়ে চাপানুত্তর। এদিকে ভৌগোলিক কারণে নদিয়া হুগলির টানাপোড়েনের জেরে দীর্ঘদিন থেকেই সমস্যায় ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ভাগীরথী নদীর ভাগ করেছে 2 জেলাকে, ফলে আগে অনেকটাই বাদ পড়েছিল বলে জানা গিয়েছে। তা নিয়ে প্রশাসনিক মহলে বিস্তর জলঘোলা হয়েছে। পরবর্তীতে 2 জেলার প্রশাসনিক সিদ্ধান্তে 2009 সালে তাদের নাম নদিয়ার ভোটার তালিকা থেকে তোলা হয়, ফলে সেই থেকেই তারা এবার নতুন বিতর্ক। এসআইআর এর নিয়মে 2002 সালের তালিকায় নাম না থাকা লিস্টে শুনানিতে ডাক পড়েছিল, কিন্তু লাভ কিছু হয়নি। শেষ ভোটাধিকার হারানোর স্বভাবতই ক্ষোভের বাতাবরণ গোটা গ্রামে। চিন্তায় ঘুম উড়েছে অনেকেরই। দেগঙ্গা থানার উল্টো দিকে বিকট বিস্ফোরণ। প্রাথমিকভাবে বিষয়টি বোমা বিস্ফোরণ বলে অনুমান করা যাচ্ছে। জানা যাচ্ছে ময়লার আবর্জনা স্তূপে এই বিস্ফোরণ ঘটেছে। আর তীব্রতায় ভেঙে চুরমার প্যাথোলজিক্যাল সেন্টারে জানলার কাঁচ। অন্যদিকে ঘটনাস্থলে দমকল পুলিশ অবরুদ্ধ টাকি রোড। সোমবার দুপুরে আচমকায় দেগঙ্গা থানার উল্টো দিকে টাকি রোডের পাশেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। বিকট বিস্ফোরণ শব্দ পেতেই আবর্জনা স্তূপে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দারা বলেন, আমরা বাড়ির বাইরে ছিলাম, তখন হঠাৎ করেই বিস্ফোরণ হয়। এত বিকট শব্দ যে কানে তালা লেগে গিয়েছিল। অন্যদিকে তারপর দেখি কয়েকজন লোক এসে গিয়েছে। আমরা সবাই খোঁজার চেষ্টা করছিলাম ঠিক কী ঘটেছে। অনেকে পুলিশ এলো। সবাই ভয়ের ব্যাপারটা, থানার পাশে এমন ঘটনা ঘটেছে। সবাই বলছে হয়তো বোমা বিস্ফোরণ হয়েছে, তবে সবটাই অনুমান। আদৌ বোমা বিস্ফোরণ হয়েছে কিনা নাকি অন্য কিছু লুকানো ছিল তা এখনও জানতে পারা যায়নি। ফের বিতর্কে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলেজ বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ কলেজের নিরাপত্তা রক্ষীর থেকে চাবি নিয়ে জোর করে কলেজে প্রবেশ করে। অভিযোগ জানানো হয় চারু মার্কেট থানায়। কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় মিল করে অভিযোগ জানান। তাদের চারু মার্কেট থানায় অভিযোগ পেয়ে কমিশনের কাছে আসে পুলিশ, কিন্তু সেই গেট বন্ধ করে ফিরে যায়। কিন্তু ভিতরে গোটা গেট বন্ধ করে ফিরে যায়। অভিযোগপত্রে তৃণমূলের বিতর্কিত যুবনেতা সাবির আলী সহ বেশ কয়েকজনের নাম থাকলেও তাদের কোনো উত্তর দিয়ে নারাজ সাবির আলী। প্রসঙ্গত, গত বছর সরস্বতী পুজোর সময়ে ব্যাপক বিতর্ক চলছিল এই যোগেশচন্দ্র কলেজে। সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগ উঠেছিল সাবির আলীর বিরুদ্ধে। সোমবার চারু মার্কেট থানায় এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সময় তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা জলঘোলা হয়। মাঠে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে, যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন সাবির। এবার ফের দোলে কলেজ বন্ধের নির্দেশ উপেক্ষা করে কলেজ করে ঢোকার অভিযোগ উঠেছেন তারা। অন্যদিকে গত বছরই আবার নতুন করে পদপ্রাপ্তি হয় সাবিরের। সামনে আসার সময় টিএমসিবির নতুন সাংগঠনিক সভাপতির নাম সেই সময়েরই দক্ষিণ কলকাতা ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্বে ওঠে সাবিরের কাঁধে। এবার নতুন করে তার নাম জড়াতে চাপানুত্তর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।